দেখতে পাচ্ছেন কি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? আচ্ছা। তো এখন আপনারা যারা প্রশ্ন করবেন আপনারা একটু নোট রাখেন। আমরা ইনশাআল্লাহ এই একটা একটা করে সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে ডক্টর আবু বকর সিদ্দিক, আপনি বলেন এই কোন কোন জায়গায় সমস্যা আমি দেখাচ্ছি। সমাধান যদি উত্তর না পান তাহলে রিপিট করবেন প্লিজ, মানে ক্লিয়ার হয়ে যাবেন একবারে। বলেন এখন। হ্যাঁ, হ্যাঁ, বুঝতেছেন না? আচ্ছা, এখন এই সব এখানে ল্যাপটপ আর মোবাইল একই রকম। হ্যাঁ, এখানে ল্যাপটপেরটা যে আড়াআড়ি আছে, ডান দিকে আছে, আর মোবাইলে হলো উপর থেকে নিচে আছে, এরকম, এটুকু শুধু পার্থক্য। ঠিক আছে, আমি দেখাচ্ছি, আপনি দেখলে বুঝতে পারবেন। তাহলে আহ, কোন লক্ষণটা খুঁজছেন বলেন। আহ, উদাহরণ দিবেন নাকি আমি আমার মতো করে বলবো? আমার মনে হয় যে আপনি বললেই ভালো হয়। কোন কোন লক্ষণ? আহ, এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলে নিই, একটু শুনেন, সবার উদ্দেশ্যে বলছি যে যদি কোনো লক্ষণ খুঁজে না পান, হ্যাঁ, বাংলাতে, তাহলে আমার হোয়াটসঅ্যাপে আপনারা জানাবেন যে এই লক্ষণটা খুঁজে পাচ্ছি না, কিভাবে লিখে পান নাই সেটাও লিখে দিবেন। তারপরে আমি প্রয়োজনে ওই লক্ষণটা যদি অনুবাদ না থেকে থাকে তাৎক্ষণিকভাবে অনুবাদ করে আপনাদেরকে জানাই দিব যে এটা ইয়া হয়েছে, আপডেট করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না, বুঝছেন? একটু বলেন তো আবার, কি বললেন সকাল 11টায়? হ্যাঁ, পেয়েছেন? আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলি যে আমরা যে জিনিসগুলো খুঁজবো, হ্যাঁ, রেপার্টরি থেকে, এটা তো রেপার্টরি না, এটা এখানে সিনথেসিস এবং ক্যান্টের রেপার্টরি দুটো এক জায়গায় কম্পাইল করা, এবং কিছু কিছু ক্ষেত্রে রবিন মরফিটাও কম্পাইল করা আছে। তো যেটা খুঁজবো সেটা যদি রেপার্টরিতে না থাকে তাহলে কিন্তু পাওয়া যাবে না। তো ইংরেজিতে পুরোটাই আছে, প্রায় 1,38,000 রুপিস আছে এখানে। আর বাংলায় কিন্তু এখনো সবগুলো করা হয়নি, সবগুলো প্রয়োজনও নাই মনে হয়। হ্যাঁ, তারপরেও যদি কোনো কোনো রুব্রিক্স আপনারা না পেয়ে থাকেন বাংলায়, যেটা একটু আগে বললাম, আমাকে জানাবেন, আমরা ওটা বাংলা করে দিব। তা আচ্ছা, দেখি এখন তাহলে সকাল 11টায় মাথা মাথা ব্যথা, তাই তো? এখানে এখানে লিখতে হবে সকাল, মূল কথাগুলো লিখবো শুধু। সকাল 11টায় মাথা ব্যথা, কেমন? আহ, এভাবে লিখছিলে কি পান নাই না? আচ্ছা, এখানে আমরা সার্চ দিব এবারে। লেখার পরে এই যে সার্চ লেখার বাটনটা, এই যে সিমটম রেপার্টরির নিচে, এখানে ক্লিক করতে হবে, যদি থাকে তাহলে পাওয়া যাবে। তো এই যে এখানে তো আছে, আমি কি লিখলাম? সকাল 11টায় মাথা ব্যথা, তাই না? দেখা দেখা যাচ্ছে তো? হ্যাঁ, তো এইভাবে লিখছিলেন? কি বুঝি নাই? এইটা তো অটো এইটা তো অটোমেটিক থাকে। এটা আপনি যখনই লগ ইন করবেন তখন এটা থাকবে বাই ডিফল্ট। আপনি যদি এখানে চেঞ্জ করেন, এখানে চেঞ্জ করে অন্য কিছু দেন, তাহলে তো ওটা থাকবে না, এটাই নিয়ম। আবার এখানে হোমে গেলে ওটা কিন্তু অটোমেটিক চলে আসবে হোমে। হ্যাঁ, এই যে হোমে ক্লিক করলে এটা আবার এই সিমটা রেপার্টরি চলে আসবে। তাহলে আমি এখানে লিখলাম সকাল, আহ, মূল কথাগুলো লিখবেন, বেশি লিখবেন না। সকাল 11টায় মাথা ব্যথা না লিখে এখানে আমি সার্চ দিলাম, সরি, এই যে এখানে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তো এখানে এখন ক্লিক করবেন, এই যে কোনো এক জায়গায় করলে হবে, অথবা বাম পাশে এই যে চেক বক্স, এখানে ক্লিক করলে দেখেন এটা এই বাস্কেটে জমা হয়ে গেল এই লক্ষণটা। হেড, এটা কিন্তু রেপার্টরির হেড পেইন, হেড চ্যাপ্টার আছে, পেইন রুব্রিক্স ফর নুন 11H, হ্যাঁ, মানে 11 ঘন্টা, মানে সকাল 11টা আর কি। এটা এই ইংরেজিটুকু রেপার্টরিতে আছে, এভাবে খুলো তো এটা।
আচ্ছা আসুন, এটা আপনি, এটা বাস্কেটে নেওয়ার সিস্টেমটা বললাম। আর যদি এখান থেকে দেখতে চান যে এই রুব্রিক্সে বা এই লক্ষণে কি কি ওষুধ আছে, তাহলে এর পেছনে দেখেন, ডান দিকে দেখেন দুইটা আইকন আছে না, তার প্রথমটাতে ক্লিক করবেন। দেখেন প্রথমটা আমি ক্লিক করলাম, দেখেন একটা ওপেন হলো যে এখানে এই সকাল 11টায় মাথা ব্যথা এই লক্ষণটাতে মোট 11টি ওষুধ আছে, এই যে এখানে দেখাচ্ছে। তার মানে সুপার গ্রেডের নাই, ফার্স্ট গ্রেডেরও নাই, সেকেন্ড গ্রেডে একটি আছে বেলেডোনা, আর থার্ড গ্রেডে আছে আরো 10টি। এখানে গেলে থার্ড গ্রেডগুলো দেখতে পাবেন, যে অ্যালো সক্রেটিনা, অ্যারাম ট্রাইফিলাম, ক্যানাবিস, ইপিকা, এই যে এইভাবে এগুলো সালফারও আছে। এখানে হচ্ছে মোট 11টি ওষুধ আছে সকাল 11টায় মাথা ব্যথা। যেমন এখান থেকে আমরা দেখতে পাই, এটা কিন্তু নতুন একটা উইন্ডো ওপেন হলো, এটা ক্লোজ করে দিলাম, আগের জায়গায় চলে এসেছি। আবার এই হোমের যখন নেওয়া হয়ে যাবে লক্ষণটা, তখন হোমে টাচ করব, তাহলে এটা মুছে যাবে। আমি হোমে ক্লিক করলাম, এটা ক্লিন হয়ে গেল। হ্যাঁ, এটা কিন্তু এখানে জমা থেকে গেল সকাল 11টায় মাথা ব্যথা। তাহলে এইভাবে যে লক্ষণটা নিতে চাই সেটার মূল কথা এখানে লিখবো, দুইটা বা তিনটা। আরেকটা উদাহরণ দেন তো, ডক্টর সিদ্দিক, আবু বকর সিদ্দিক ভাই, আরেকটা উদাহরণ দেন। আরেকটা উদাহরণ দেন, কি লক্ষণ কোনটা খুঁজে পাচ্ছেন না সেটা বলেন, আমরা দেখি কিভাবে খুঁজবেন, সেটা দেখাই দেবো আর কি। শুনতে পাচ্ছেন? হ্যালো, আবু বকর সিদ্দিক শুনতে পাচ্ছেন আমাকে? আহ, হ্যাঁ, বলেন। আর আর কোনটা খুঁজে পাচ্ছেন না? যেমন একটা বললেন সকাল 11টায় মাথা ব্যথা, এটা আমরা ইয়া করলাম, খুঁজে বের করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এখন বুঝেছেন তো? আচ্ছা, তারপরে শুনেন, তারপরে আমি বলে রাখি আরেকটা কথা। যদি কোনো লক্ষণ খুঁজে না পান, তাহলে আমার হোয়াটসঅ্যাপে ওই লক্ষণটা লিখে দিবেন বাংলাতে, যে এইভাবে লিখছি পাইনি। তাহলে আমি আপনাকে, আমি ব্যস্ত থাকলে পরে ব্যাক করব, কেমন? আর যদি ব্যস্ত না থাকি, তাৎক্ষণিকভাবে আপনার সাথে কথা বলে শিখাই দেবো যে এটা কিভাবে খুঁজবেন। এখানে যদি রেপার্টরিতে থাকে যে লক্ষণটা খুঁজবেন, সেটা ইংরেজিতে অবশ্যই আছে সবগুলোই। সিনথিসিস এবং ক্যান্ট, কিছু কিছু ক্ষেত্রে রবিন মরফি, মানে সিনথিসিসে নেই যেগুলো, এরকম কিছু রবিন মরফিতে আছে, এগুলো আমরা যোগ করে দিয়েছি, রেফারেন্স দিয়ে দিয়েছি কোন কোন রেপার্টরি থেকে নিয়েছি। তাহলে এটা খুব সহজেই আমরা খুঁজে পাবো যদি এই রেপার্টরিতে থাকে যেগুলো খুঁজছি। তো আমার মনে হয় যে বুঝতে পেরেছেন। তারপরেও আর কোনো প্রশ্ন থাকলে বলেন, এই সফটওয়্যারটা ব্যবহার করার ব্যাপারে কোনো সমস্যা যদি থাকে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা আচ্ছা, এখন তাহলে আপনি যেটা লিখলেন সকাল 11টায় মাথা ব্যথা না, এটা আপনি একটা কেস দিয়েছিলেন আমাকে ফেসবুকে, ইয়াতে কি বলে, হোয়াটসঅ্যাপে মনে আছে? আপনি তো বোধহয় দিয়েছিলেন না? এটা কি আপনি দিয়েছিলেন, এই যে 55 বছর মহিলা? এটা কি আপনার দেওয়া? আচ্ছা, তো এখন এইটা তো আপনি কেস টেকিং করেছিলেন, কেস টেকিং করে এই কটা তথ্য দিয়েছেন এই 5 পর্যন্ত, কেমন? তো এখন হলো যে এটা তো, জি, যা দিছেন তাই এখানে আছে। আপনি, আমি তো না দিলে তো আসবে না, যা যা লিখেছেন তাই আসছে। তাহলে ওটা হয়তো বা পরে দিছেন, ওটা সেন্ড করেন নাই। যাই হোক, আমি এখন, এখন তো জাস্ট সিস্টেমটা দেখাবো আর কি, কেস টেকিং থেকে কিভাবে নিতে হয়। তো আপনি এখানে লিখেছেন, খুব ভালো কথা, এভাবে কেস টেকিং করেছেন। যে তার প্রথমে প্রধান অভিযোগ নিয়েছেন, তারপরে জেনারেল লক্ষণ নিয়েছেন, পেটের লক্ষণ নিয়েছেন, পাস্ট হিস্ট্রি নিয়েছেন, তারপরে ফ্যামিলি হিস্ট্রি নিয়েছেন, এই তো? আচ্ছা, এখন এখানে আমাদের এই সফটওয়্যারে এই ক্ষেত্রে কেস টেকিং এর ক্ষেত্রে একটা ফরম্যাট দেওয়া আছে, আমি দেখাচ্ছি। এখান থেকে এই যে যেতে হবে, যে থেরাপিউটিক একটা বাটন আছে দেখেন, দেখা যাচ্ছে মতো, এখানে ক্লিক করতে হবে।
আর মোবাইলের ক্ষেত্রে এই উপর থেকে নিচে এরকম আছে আর কি দেওয়া। হ্যাঁ, তো এখন এই যে থেরাপিউটিক বাটনে ক্লিক করলে দেখেন এরকম একটা তালিকা আসবে। এখান থেকে এই যে দেখেন এ কেস টেকিং অ্যাট এ গ্যালেন্স, এই বাটনটা এই চ্যাপ্টারটাতে আসবেন। কেমন? কেস টেকিং লেখা আছে, এখানে ক্লিক করলে দেখবেন যে প্রথমে আছে কেস টেকিং ফরম্যাট, একটা স্যাম্পল দেওয়া আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে আরেকটা লাইন এসছে, এই জায়গায় ক্লিক করলে আপনি কেস টেকিং এর একটা ফরম্যাট দেওয়া আছে, এটাকে কোথা থেকে আমরা নিয়েছি নিচে দেখেন তথ্য সূত্র দেওয়া আছে। এই সিস্টেমটার কথা হেনিম্যান বলেছেন অর্গানন অফ মেডিসিনে 83 থেকে 104 নম্বর অনুচ্ছেদে। কেন বলেছেন ওনার একটা বইয়ে, ফিলোসফি বইটাতে। আর বনিংহাউসেন বলেছেন ওনার একটা বই আছে থেরাপিউটিক পকেট বুক, এটাতে আছে। আর স্টুয়ার্ট ক্লজ ওনার একটা বই আছে কেস টেকিং চ্যাপ্টার থেকে এই তথ্যগুলো নেওয়া। তাহলে এটা কি কাজে আসবে এখানে, যেমন একটা, এটা কিন্তু একটা নমুনা তাই না, এটা যে এক্স্যাক্টলি ফলো করতে হবে নট লাইক দ্যাট। এটা এখান থেকে একটা আমরা আইডিয়া নিতে পারি। প্রথমে তথ্যগুলো নেব, রুগীর নাম লিখব, হ্যাঁ, যে তারিখ, যে তারিখে রুগীটা দেখছেন তারিখ দিবেন, বয়স, তো এই তথ্যগুলো আপনি বুঝতে পারছেন, এখানে এটা লিখবো প্রথম এক নাম্বারেই। তারপরে আমি কিন্তু রেফারেন্স দিয়ে দিয়েছি, হ্যাঁ, এটা যারা করতেন, যাদের বই থেকে নিয়েছি তাদের রেফারেন্সটা দিলাম। এরপর হচ্ছে যে প্রধান কষ্টগুলো লিখবো। আপনি যেমন লিখেছেন এখানে চিফ কমপ্লেন, এই যে প্রধান অভিযোগ, ঠিক আছে, এটা সুন্দর করে লিখেছেন, ফাইন। এটা প্রধান কষ্টগুলো লিখবো আমরা রুগীকে কোনো বাধা না দিয়ে তার কষ্টের কথা বলতে দিতে হবে। হ্যাঁ, আমরা কথা কম বলবো, কেস চেকিং এর সময় রুগী কথা বলবে বেশি। এটা অর্গাননের 84 নম্বর সূত্রে বলা আছে। হ্যাঁ, তো রুগীকে বলতে বলবো যে আপনি বলুন আপনার সমস্যাগুলো কি, উনি ওনার মতো করে বলতে দিবেন, আপনি লিখে নেবেন। তারপরে রুগীর যে কথাগুলো বলবে সেটা আপনি লিখে নেবেন আর কি। তারপরে সময়কাল, মানে এই যে অভিযোগটা, যে প্রবলেমটা, রুগীর যে সমস্যাটা নিয়ে এসছে এটা কতদিন ধরে আছে এটা আমরা জিজ্ঞেস করে নিব। কেমন? রুগী যখন বলা শেষ হয়ে যাবে তখন আমরা বলবো যে এই যে আপনি বললেন আপনার কথা বলছি যে, আচ্ছা এখানে কি আপনারটা দেখে বলি। আহ, শরীর খুব দুর্বল, বুক ধড়ফড়, শুয়ে থাকতে ইচ্ছা করে, এটা মেইন কমপ্লেন কি ছিল? শরীর দুর্বল এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখানে এখানে জিজ্ঞেস করতে হবে তাহলে যে এই দুর্বলতাটা কতদিন ধরে, সেটা আমরা তার দিনটা লিখে নেবো আনুমানিক আর কি, এক্সাক্ট না বলতে পারলেও অসুবিধা নেই। আর তারপরে বলতে হবে যে এই যে প্রবলেমটা আপনার, যে দুর্বলতা, এটার জন্য কি কি ওষুধ খেয়েছেন, হ্যাঁ, বা এখন কি কোনো চিকিৎসা নিচ্ছেন কিনা, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজি এটা নিয়েছেন কিনা, কিংবা এখনো নিচ্ছেন কিনা, এই তথ্যগুলো লিখতে হবে। তারপরে এই যে দুর্বলতা, এটা এখানে বলা আছে যে অবস্থানটা জানতে হবে অ্যাকচুয়ালি কোথায়। তো দুর্বলতা তো মনে হয় পুরা, এটা তো পুরা বডিতেই হওয়ার কথা, যাই হোক যেটা হবে সেখানে লিখবো। আর অনুভূতি, এই যে প্রবলেমটার কথা বলবে এটার অনুভূতিটা কেমন এটা লিখতে হবে। তারপরে হ্রাস বৃদ্ধি আমরা জানি, এই কথাগুলো লিখবো, এবং এটার যে কনকমিটেন্ট লক্ষণ যেগুলো সেটাও লিখবো। তারপরে এটা তথ্যগুলো নেওয়ার পরে কি হবে, এটা বর্নিংহাউসেন একটা পদ্ধতি বলেছেন যে এই ৪টা পয়েন্ট বলেছেন: লোকেশন, সেন্সেশন, মডালিটি এবং কনকমিটেন্ট। এই বিষয়গুলো আহ, আমরা নিব রুগীর কাছ থেকে। যদি উনি বলতে বাদ পড়ে যায় ওনার কথা বলার সময়, তাহলে এটা আমরা জিজ্ঞেস করে করে লিখব। আর আমি কিন্তু খুব সংক্ষেপে যাচ্ছি, তারপরে আপনারা যখন আলোচনা শেষ হবে আমার, তারপরে প্রশ্ন করবেন আর কি। আর এরপরে হচ্ছে যে রোগীর বর্তমান ও অতীত রোগের ইতিহাসটা আমাদেরকে জানতে হবে। আপনি যেমন এখানে লিখেছেন পাস হিস্ট্রি, বোধহয় কোথায় যেন লিখেছেন পাস হিস্ট্রি, হ্যাঁ, এবং ফ্যামিলি হিস্ট্রি। তো এক্ষেত্রে বর্তমান এবং অতীত রোগের ইতিহাসটা আমরা নিব। এটা কিন্তু একটা গাইডলাইন, আপনাদের মতো করে নিবেন। এটা এক্স্যাক্টলি এরকম হবে এমন কোনো কথা নেই। এখানকার যে কন্টেন্টগুলো আর কি, এগুলো ঠিক থাকলেই হলো। যেমন রোগটা কবে, কিভাবে শুরু হলো, এটা কতদিন ধরে আছে, এবং বর্তমানে কি অবস্থা এটার, এটা জানবো। তারপরে রোগ শুরুর কারণটা কি, মানে কি কারণে রোগটা হয়েছে, এটা কিন্তু আমরা টেকনিক্যালি জেনে নিতে পারি, বা রুগী যেন বুঝতে পারে, এইভাবে করে আমরা প্রশ্ন করে জেনে নিব যে মানে সম্ভাব্য কারণটা কি, কি কারণে হতে পারে। হ্যাঁ, এই যেমন এখানে আপনি দুর্বলতা বলেছেন, তো আপনি এখানে জিজ্ঞেস করতে পারেন যে রুগীটার যে ঠিক আহ, কখন থেকে দুর্বলতাটা মনে হয়েছে, কি কারণ থাকতে পারে, কোন ঘটনার পরে আপনার এই দুর্বলতাটা
শুরু হয়েছে, এরকম তথ্যটা আমরা নিব আর কি। এটা উদাহরণস্বরূপ বলছি। তারপরে রুগীর কিন্তু যে ছোটবেলায় কোনো রোগ ছিল কিনা, স্পেশালি হাম, তারপরে মামস বা বসন্ত, এগুলো ছিল কিনা এই তথ্যগুলো আমরা লিখব। আর এছাড়াও রুগী গুরুত্বপূর্ণ অসুস্থতা মানে যদি থেকে থাকে কোনো বেশি বড় ধরনের কোনো রোগ টোগ যদি হয়ে থেকে থাকে, সেগুলো আমরা লিখব। তারপরে টিকা, আপনাকে মাইকটা অফ করেন প্লিজ, কি যিনি কথা বলছেন মাইকটা অফ করে কথা বলেন প্লিজ, পরে বললেন অন অন যখন কথা বলবেন তখন অন করবেন প্লিজ। আচ্ছা, এরপরে হচ্ছে যে অতীত এবং পারিবারিক ইতিহাস, এটা আমরা জানি, এটা আমরা নিব। রুগীর রক্তের সম্পর্ক যাদের তাদের কি কি রোগ ছিল সেইগুলো আমরা জেনে নিব। পারিবারিক যে চ্যাপ্টারটা মানে ফ্যামিলি হিস্ট্রি যে পার্টটা এখানে আমরা লিখে নেব। আচ্ছা, এরপরে হচ্ছে এই ৬ নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। সবগুলো ইম্পর্ট্যান্ট, এটা যেহেতু কেস টেকিং এর একটা নমুনা, এটা যদি আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু এটা গাইডলাইন হিসাবে এইগুলো বাদ যেন না পড়ে। এখানে যে পয়েন্টগুলো আছে, যেমন তার কাতরতাটা কি, তার এই যে ক্ষুধা, আহ, ক্ষুধার অবস্থাটা কি সেটা আমরা জানবো, এবং ক্ষুধাটা কোন সময়তে বেশি হয় বা কম হয় সেটা জেনে নেব। তৃষ্ণা বা পিপাসা, পানি পিপাসা, এটা খুবই ইম্পর্টেন্ট। এগুলো সার্বদৈহিক আর কি, ফিজিক্যাল জেনারেল, এগুলো খুবই মূল্যবান লক্ষণ। এইগুলোর এইগুলোর যদি আমরা সঠিকভাবে নিতে পারি, নেওয়ার সময় আমরা রুগীর বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করব যে রুগী এটা কি জোর দিয়ে বলছে কোন জায়গাটায়। হ্যাঁ, যদি বলে এরকম যে হ্যাঁ আমি একেবারেই পানি খাই না, সারাদিনে 1 গ্লাস খাই কি না খাই তার ঠিক নাই, তাহলে কিন্তু আমরা থার্স্টলেসনেস দিব। আর যদি বলে হ্যাঁ খাই, মোটামুটি খাই বা খাচ্ছি, এই তাহলে কিন্তু এটা আমরা নেব না। তার মানে এখানে রুগী যেই পয়েন্টে বেশি জোর দিবে, হ্যাঁ মানে স্পন্টেনিয়াসলি বলবে, মানে স্বেচ্ছায় বলবে, জোর দিয়ে বলবে, গুরুত্ব দিবে বেশি, সেগুলো আমরা শুধু নিব। আর যদি হালকা পাতলা করে বলে, যেমন এখানে মিষ্টি খাবার খাবার পছন্দ, হ্যাঁ, বা অপছন্দ, এখানে যদি বললে হ্যাঁ মিষ্টি, আপনি যদি প্রশ্ন করেন মিষ্টি পছন্দ করেন, বলে হ্যাঁ খাই মোটামুটি, তাহলে কিন্তু এটা আমরা মিষ্টি পছন্দের মধ্যে নিব না। আর যদি বলে আরে বাবা মিষ্টি দেখলেই আমি আর স্থির থাকতে পারি না, না খেলে হয় না, তাহলে তখন এটা আপনি মিষ্টি পছন্দ নেবেন। তার মানে রুগীর টোন, রুগীর বডি ল্যাঙ্গুয়েজ, রুগী একটা কোন জিনিসটার উপর গুরুত্ব দিচ্ছে, এটা কিন্তু আমাদেরকে ভালোভাবে অবজার্ভ করতে হবে। এখানে অবজার্ভটা খুব ইম্পর্টেন্ট। তাহলে কিন্তু আমরা এটা নিব, আদারওয়াইজ রুগী ওষুধ নির্বাচনের জন্য এই তথ্যগুলো নেব না। আমরা নোট ডাউন করবো, কিন্তু যেটা বেশি জোর দিবে রুগী, সেগুলোই শুধু আমরা ওষুধ নির্বাচনের জন্য একটা একটা করে সার্চ করে এই বাস্কেটে রাখবো। আদারওয়াইজ নিব না। আমাদের কেস টেকিং এ থাকতে পারে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে যে থার্মাল রিঅ্যাকশন, যেটা যে তার ঠান্ডা গরমের প্রতি তার আহ, প্রতিক্রিয়াটা কি হয়। তারপরে ঘামের যে ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। ঘামের ক্ষেত্রে আমরা ঘামের গন্ধ আছে কিনা এবং পরিমাণটা কেমন, এটা কোথায় হয় ঘামটা, শরীরের মাথায়, মুখে, পিঠে, এগুলো আমরা জেনে নিব। জেনে নিয়ে এখানে সার্চ করে করে এখানে আমরা রাখবো। যদি বলে যে উদাহরণ হিসেবে দিচ্ছি, যদি বলে ঘাম, প্রচুর ঘাম হয়, তাহলে আপনি জিজ্ঞেস করলেন যে ঘামটা শরীরের ঠিক কোন জায়গায় বেশি হয়, সে বলতে পারে যে মাথায় বেশি হয়, তাহলে এখানে কিন্তু আপনি লিখবেন মাথায় ঘাম, লিখে বেশি হয় লিখে এখানে সার্চ দিবেন। দিয়ে দেখুন এটা কিন্তু এই লক্ষণটা আপনি পেয়ে গেলেন। এই যে হেড চ্যাপ্টার আছে পার্সপিরেশন অফ স্কাল্প, হ্যাঁ মাথায় ঘাম হচ্ছে আর কি, এটা নিয়ে নেন, টিক চিহ্ন দিয়ে এখানে জমা করে নিলেন। এখানে জমা হয়ে গেল। তো আমি আবার ব্যাকে যাই, ওই জায়গায় আবার ফিরে যাই। ওটা গেল কোথায়? আচ্ছা, আবার এখানে দিয়ে আসি, অসুবিধা নেই। তাহলে এটা উদাহরণ দেখালাম যে কিভাবে আপনি এই যে পেয়েছি, আহ, কিভাবে প্রশ্ন করবো সেটা আপনারা জানেন। আমরা তারপরে এখানে গাইডলাইন হিসেবে নিব। তারপরে ঘুমের একটা বিষয় নেব। আমার মনে হয় মাইকটা একটু বন্ধ করবেন প্লিজ, কার জানি মাইকটা ওপেন আছে। পরে অন করবেন, যখন কথা বলবেন তখন একটু অন করবেন প্লিজ। আচ্ছা, জাকির হোসেন ভাই, আপনি একটু মাইকটা বন্ধ করেন প্লিজ। আচ্ছা, এখন আহ, যে জায়গায় ছিলাম, এই জন্য ডিস্টার্ব হলে একটু আমাদের প্রবলেম হয়, এই বিষয়টা বুঝতে হবে, আপনাদেরকে একটু সহযোগিতা করবেন প্লিজ। আচ্ছা, এখন আবার আসি ফিরে যে তাহলে
ফিজিক্যাল জেনারেলের মধ্যে যেগুলো বললাম, ইম্পর্টেন্ট যে তথ্যগুলো আমরা নিব, রুগী যদি তার কমপ্লেন বলার সময় যদি এগুলো না বলে, না বলাটাই স্বাভাবিক, তখন কিন্তু আমরা এটা নিব এগুলো। এটা যেন বাদ না পড়ে এটা জিজ্ঞেস করবো আর কি। সফটওয়্যার থেকে আপনারা এটা চেক করে নিতে পারবেন যে রুগীকে যখন প্রশ্ন করবেন এগুলো বাদ পড়লো কিনা দেখে নেবেন। তারপর হচ্ছে যে তার মলত্যাগের ব্যাপারটা, এটা জেনে নেবেন যে এটা নিয়মিত হয় কিনা, রোজ রোজ হয় কিনা, কিংবা তার কনস্টিপেশন আছে কিনা। এই বিষয়গুলো জেনে আমরা এখানে লিখবো। তারপর আবার আরেকটা এখানে বৈচিত্র্য আছে যে ধরনটা কেমন, স্টুলের ধরনটা কেমন সেটা জেনে নিব। এখানে কিন্তু ডিটেলস নাই, এটা জাস্ট খালি একটু চেক লিস্টের মতো মনে রাখার জন্য আর কি। তারপরে ব্লাডার বা প্রস্রাবের ব্যাপারটা এখানে আমরা জিজ্ঞেস করব যে এগুলো প্রস্রাবের জ্বালা পোড়া আছে কিনা, তার বেগ হয় কিনা বা ঘন ঘন হয় কিনা, এই বিষয়গুলো আমরা নোট ডাউন করব। এগুলো খুব ইম্পর্টেন্ট। যদি এটা ক্লিয়ার চিত্র পাওয়া যায় তবেই আমরা ওষুধ নির্বাচনের জন্য নিব, আদারওয়াইজ নিব না, শুধু লিখে রাখবো আর কি। আর নারী পেশেন্ট যদি হয় তাহলে এখানে তার যে মিনিস্ট্রিয়াল যে হিস্ট্রি বা মিনিস্ট্রিয়াল পার্টটা এটা সার্বদেহিকের মধ্যে রেখেছেন আমাদের মনীষীরা। এটা এখান থেকে আমরা প্রশ্ন করব, খুব ইম্পর্টেন্ট, এটা আমরা নেব। যেমন এখানে এটা সময় মতো হয় কিনা, বা পরিমাণ কম না বেশি, বা একেবারেই হয় কিনা এরকম, ব্যথা আছে কিনা, এটার রক্তে মানে স্রাবের প্রকৃতিটা কেমন। হ্যাঁ, এই রিলেটেড আরো কিছু প্রশ্ন আমরা করে এই তথ্যগুলো নিব। আচ্ছা, এরপরে মানসিক লক্ষণের ক্ষেত্রে আসবো। এটা খুব ইম্পর্টেন্ট। আপনারা জানেন যে অর্গাননের 220 থেকে 230 নম্বর যে অনুচ্ছেদ, এখানে হ্যানিম্যান বলেছেন যে মানসিক দিকটার এই মূল্যগুলো খুব বেশি রুগীর, রুগীর যে রুব্রিজগুলো, লক্ষণগুলো, এই লক্ষণগুলো। তো এই ক্ষেত্রে আমরা তার ইচ্ছা শক্তি, রাগ, হিংসা, ইচ্ছা, আকাঙ্ক্ষা ইত্যাদি বিষয়গুলো আমরা দেখব, রুগীকে জিজ্ঞেস করে নিয়ে রাইট রাইট ডাউন করব। এবং একইভাবে এটা রুগী কোন লেভেলে বলছে, মানে এটার গুরুত্বটা কতটুকু দিচ্ছে, তার উপর ভিত্তি করে এটা নিব কি নিব না সেটা আমরা সিদ্ধান্ত নেব। এরপরে ইন্টেলেক্ট বা বুদ্ধিবৃত্তির যে ব্যাপারটা, তার মেধা কেমন, তার নাকি একটু বোকাটে, এইসব বিষয়গুলো আপনার টেকনিক্যালি আমাদেরকে জেনে নিতে হবে। তারপরে ভয় ভীতির ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। তার কোন জিনিসগুলোতে ভয় হয়, কোনটাতে বেশি ভয় পায়, কুকুরে ভয় পায় কিনা, সাপে ভয় পায় কিনা, এইরকম যেগুলো যেগুলো যে বিষয়গুলো ভয় ভীতি রিলেটেড, এগুলো আমরা কি। আচ্ছা, এটা। এরপরে হচ্ছে যে তারপর টেম্পারামেন্ট, তার আর কি ডিসপোজিশনটা কেমন, সে কি নরম স্বভাবের নাকি রাগী মেজাজি, এগুলো আমরা জেনে আহ, ইয়া করব, নোট ডাউন করব। এবং এটা যদি ইম্পর্টেন্ট হয়, মানে রুগীর যদি জোর দিয়ে বলে, তাহলে এটা আমরা ওষুধ নির্বাচনের জন্য নিব। একইভাবে আবেগীয় বিষয়গুলো আহ, নিব আমরা, ড্রিম, এটা। তো যাক, এভাবে জীবনধারা, তার এই তথ্যগুলো ডিটেলস গেলে আসলে আমরা অন্য জায়গায় যেতে পারবো না। তারপরে একটু বলি, টাচ করে যাই যে তার ব্যায়াম করে কিনা, খাওয়া খাবার দাবার ঠিকমতো করে কিনা, বা রুটিনটা কেমন, এগুলো আমরা নেব। আর তার যে প্রফেশন যেটা, হ্যাঁ, পেশা, এই পেশাটা পেশাতে তার কীরকম স্ট্রেস, কোনো স্ট্রেস আছে কিনা, বা কেমন এনভায়রনমেন্টটা, এটা আমরা জেনে নিব। মানে তার কাজের ধরনটা কি, মানে বসে বসে কাজ করার ধরন নাকি দাঁড়িয়ে কাজ করার ধরন, না খুব চাপের মধ্যে থাকে, এই বিষয়গুলো আমরা নিব আর কি। আর শারীরিক পরীক্ষা পর্যবেক্ষণ যদি প্রয়োজন হয়, এখানে সূত্র নম্বর 90-তে আছে দেওয়া, অর্গাননের 90 নম্বর যে সূত্র, এখানে বলা আছে যে একটা পর্যবেক্ষণ করতে হবে। হ্যাঁ, এখানে আমরা যদি এটা কিন্তু আমার এখানে আছে দেওয়া। দেখেন, আদার্সে যে অর্গাননে যদি ক্লিক করেন তাহলে এখানে পাবেন অর্গাননটা। এখন দেখেন এখানে এক থেকে এইভাবে দেওয়া আছে, 90 নম্বরে যদি যাই, 90 নম্বর অনুচ্ছেদ, এখানে ক্লিক করলে জাস্ট এই লেখাটার উপর ক্লিক করতে হবে। এখানে দেখেন অনুচ্ছেদ 90-এর একটা মূল নির্যাসটা কিন্তু আমরা করেছি, আর মূল মূল অনুচ্ছেদটা হচ্ছে এটা, আর এটা পাদটিকা এটা। আর নিচে ইংরেজিটাও দেওয়া আছে, এক্স্যাক্টলি যেভাবে আছে সেখানে দেওয়া আছে। তো আমরা দেখে নিতে পারি এখানে যে যখন চিকিৎসক এই বিবরণগুলো লিখে শেষ করেন, তখন তিনি রোগী সম্পর্কে নিজে যা পর্যবেক্ষণ করেন তার একটি নোট নেন। হ্যাঁ, এটা পাদটিকা একে দেওয়া আছে ডিটেলস, এবং নিরূপণ করেন যে তার কতটুকু রোগীর সুস্থ অবস্থায় তার নিজস্ব বৈশিষ্ট্য ছিল।
তো যাই হোক, এখানে এটা আমি জাস্ট দেখালাম যে এখানে কিন্তু সফটওয়্যারে অর্গাননটাও খুব সুন্দর করে সহজ বাংলায় দেওয়া আছে। এখান থেকে আমরা হেল্প নিতে পারবো। আচ্ছা, আবার আমরা একটু ফিরে আসি রুগী কেস টেকিং এর যে গাইডলাইন সেটাতে। পর্যবেক্ষণ করা যে কোনো অসাধারণ, অদ্ভুত বা অস্বাভাবিক যদি লক্ষণ থাকে, রুগীকে পর্যবেক্ষণ করার পর যদি মনে হয় যে এই লক্ষণটা খুব পিকুলিয়ার, তাহলে এটা আমরা নেব। কারণ এটা 153 নম্বর অনুচ্ছেদে কিন্তু বলা আছে, খুবই ইম্পর্টেন্ট, এই লক্ষণটার দাম অনেক বেশি। এটা আমরা ওষুধ নির্বাচনের জন্য নেব। আচ্ছা, যখন এইসব তথ্য নেওয়া হয়ে যাবে কেস টেকিং সিটে, তখন এইটা আমরা কিন্তু ডাক্তারকে করতে হবে, মূল্যায়ন করতে হবে। এই জন্য আমরা ক্যান্টের যে ফিলোসফি বইটা, দার্শনিক বক্তৃতা ক্যান্টের, এই বইটা আপনারা আছে, আমার মনে হয় অনেকের কাছে আছে। কারো কাছে না থাকলে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। ক্যান্টের দার্শনিক বক্তৃতা, বাংলায় আছে একটা বই, তবে ইংরেজিটা পড়তে পারলে ভালো। লেকচার অন ফিলোসফি, এই বইটা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে এখানে আমরা লক্ষণগুলোর যে মূল্যায়ন সেটা খুব সুন্দর করে আমরা করতে পারবো বইটা পড়লে। দেন মায়াজমেটিক বিশ্লেষণ করতে হবে, যে যে ফ্যামিলি হিস্ট্রি, পাস হিস্ট্রি, যে তথ্যগুলো থাকবে এখান থেকে আমরা অ্যানালাইসিস করলে একটা মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড পাবো ওই রুগীর। এই যে চারটা মায়াজম বলছে, এর মধ্যে কোনটা প্রিডমিনেন্ট করছে রুগীকে, সেটা আমরা পেয়ে যাব। তারপরে এই লক্ষণগুলো একটা একটা করে সার্চ করে এই বাস্কেটে রাখার পর এখানে ক্লিক করলেই এই যে রেপার্টোরাইজেশনটা হয়ে যাবে। এটা আমার মনে হয় ডাক্তার আবু বকর সিদ্দিক ভাই আপনি বলছিলেন যে এটা কিভাবে রেপার্টোরাইজেশনটা করতে হয়, সেটা এই এই যে এইটার কথাই বললেন মনে হয়, যে এখানে লক্ষণগুলো নেওয়ার পরে এখানে ক্লিক করলে এই রেপার্টোরাইজেশনটা হয়ে যাবে। আমরা একটা উদাহরণ দিব, অসুবিধা নেই, এই আলোচনা শেষে যদি সময় পাই। আচ্ছা, এরপরে আমরা ওষুধ নির্বাচন এবং ওষুধের শক্তি ও মাত্রা নির্ধারণ করব। মানে রেপার্টোরাইজেশন হয়ে যাওয়ার পরে আমরা ওখান থেকে তো একটা ওষুধের তালিকা পাবো, সেখান থেকে একটা ওষুধ আমরা রুগীর জন্য নির্বাচন করব। সেখান থেকে মেট্রোমেডিকে দেখে নিয়ে কোন ওষুধটা বেশি ম্যাচ করে রুগীর সাথে সেটা আমরা দেব, নির্বাচন করব প্রথমে। তারপরে রুগীর ভাইটাল ফোর্স বা রোগের প্রকৃতি, এটা কি অ্যাকিউট না ক্রনিক, তার উপর ভিত্তি করে আমরা এটা শক্তিটা, পটেন্সি যেটা, এটা নির্ধারণ করব। দেন মাত্রাটা নির্ধারণ করব। এটা কিন্তু ডিপেন্ডস রুগীর অবস্থার উপরে, রোগের ধরনের উপরে, রুগীর জীবনী শক্তির উপরে, রুগী কি বেশি দুর্বল না বেশি শক্তিশালী, এর উপরে ভিত্তি করে আমরা ডোজ এবং পটেন্সি নির্ধারণ করব। তারপরে রুগীকে ওষুধ প্রয়োগ করার পর 15 দিন পরে বা 21 দিন পর যখন সেকেন্ড টাইমে আসবে, তখন এটা আমরা ফলো আপ করব যে কি অবস্থা হলো, যে লক্ষণগুলো নিয়ে যে কমপ্লেনগুলো নিয়ে এসেছিল, এই কমপ্লেনগুলো কতটুকু অ্যাড্রেস হইলো কিংবা হইলো না, সেগুলো আমরা ফলো আপ করবো। মানে সেকেন্ড প্রেসক্রিপশন তখন করার প্রয়োজন হতে পারে। তো এই তথ্যগুলো আমরা এই রেফারেন্স থেকে নিয়ে সাজিয়েছি। এই সফটওয়্যার থেকে আপনারা এটা হেল্প নিতে পারেন, জাস্ট একটা গাইডলাইন হিসাবে বা চেকলিস্ট হিসাবে আর কি। তো আমার মনে হয় যে এটুকু ক্লিয়ার হয়েছে। এখন আপনারা যারা এই যে যে বিষয়টা উত্থাপন করলাম, এটার উপরে যদি কারো কোনো কনফিউশন থাকে বা কোনো অস্পষ্টতা থাকে কোনো জায়গায় বুঝতে, তাহলে আপনারা বলেন, আমি যতটুকু জানি উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। বলেন প্লিজ। মানে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে একটু বলবেন প্লিজ। আর যদি বুঝতে সমস্যা না হয়, ক্লিয়ার হয়ে যায়, তাহলে তো হলেই ভালো। হুম। তারপরে আমরা না হয় পরের পার্টে যাব। এখনো আমাদের আধা ঘন্টার মতো সময় আছে। আমরা পুরো 1 ঘন্টা থাকতে পারি, কিংবা চাইলে একটু আগেও আমরা শেষ করতে পারি। আপনারা চাইলে আমরা আগে শেষ করে দেব। তো এখন এইটুকু, এই যেটুকু প্রেজেন্ট করা হলো, এটার উপরে কোনো প্রশ্ন আছে কারো? এটা যদি থাকে তাহলে করতে পারেন প্লিজ, কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে। আবু বকর সিদ্দিক ভাই, আপনি কি বুঝতে পেরেছেন? আপনি যেটা বলেন কেস টেকিং এর বিষয়টা, এটা কিন্তু সফটওয়্যারে একটা গাইডলাইন আছে, এখান থেকে হেল্প নিতে পারেন। মানে কোথায় প্রশ্ন করবেন, কিভাবে করবেন, এটা ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে এই গাইডলাইনটাতে। এটা কোত্থেকে নেবেন? থেরাপিউটিক্সে যাবেন, আমি আবার দেখাচ্ছি। এটা থেরাপিউটিক্সে যেতে হবে। থেরাপিউটিক্সে যেয়ে এখানে দেখবেন যে এই কেস টেকিং লেখা আছে, এখানে যাবেন। যাওয়ার পরে এখানে ক্লিক করলে এই গাইডলাইনটা আমরা পেয়ে যাব।
এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখেন এখানে রেফারেন্স দেওয়া আছে, এটা কিন্তু আমাদের কারো বানানো না, এটা মহাত্মা হেনিম্যান, টাইলার কেন্ট, জেমস টাইলার কেন্ট, বর্নি হাউসেন সহ অন্যান্য যারা দিকপাল ছিল মেবি তাদের, তারা এটা এই ফরম্যাট গুলো অনুসরণ করতেন, এইভাবে তারা এটা ইয়া করেছেন আর কি। কেস চেকিংটা এইভাবে করতেন তারা, এই বিষয়গুলো মাথায় রেখে লক্ষণ বা তথ্য সংগ্রহ করতেন। জি, এবারে বলতে পারেন। শোনা যাচ্ছে না ভাইজান, শুনতে পাচ্ছি না, একটু জোরে বলতে হবে প্লিজ। আচ্ছা, না ঠিক আছে, আমরা এই পর্যায়ে আমরা ছিলাম কেস টেকিং ফরম্যাট নিয়ে আলোচনা করছিলাম আর কি। এটা আগে আলোচনাটা শেষ হোক, যে এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে কিনা, তারপরে অন্য বিষয়ে আমরা যেতে পারবো আর কি। তাহলে একটু, তাহলে সুবিধা হয়, একটা বিষয় শেষ করে আরেকটাতে যেতে পারবো। কেমন? এই ব্যাপারে কোনো প্রশ্ন আছে কারো? আপনারা তো কোনো রেসপন্সই করছেন না, আসলে আমি বুঝতেছি না, আমি বুঝাতে পারলাম কি না সেটা তো। একটা তো হ্যাঁ না তো কিছু বলবেন নাকি যে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি বলেন ভাইজান। আচ্ছা, থ্যাংক ইউ, বোঝা গেছে না এটা বললে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বোধহয় অন্য জায়গায়, জি প্লিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি ভাইজান বলেন প্লিজ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমি খুব সংক্ষেপেই যাচ্ছি। এটা হলো যে, জি বলেন প্লিজ। হ্যাঁ, না 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 না, এটা হলো যে একটা গাইডলাইন, অর্থাৎ আমরা যখন কেস টেকিংটা করবো না। আচ্ছা, আরেকজন ভাই বলছিলেন যে একটু আবার বলতে বলছেন, একসাথে দুটাই হয়ে যাবে। কারণ এখন হলো যে আমরা যখন কেস টেকিং করি প্রথমে, কেস টেকিং তো আগে করতে হবে তাই না? সফটওয়্যারটা তো এখানে তথ্যগুলো দেওয়া আছে, যে রেপার্টরি এখানে দেওয়া আছে আর কি। কেমন? তো রেপার্টরি থেকে তো লক্ষণগুলো আহ, এখানে সব সব লক্ষণই দেওয়া আছে, সব রুব্রিক্সই দেওয়া আছে। এখন কেস টেকিং এ ওই রুগীর কি কি তথ্য নিতে হবে সেইটা এখানে এই গাইডলাইনে বলা আছে। কেমন? এখন এলোমেলো ভাবে নিলে তো হবে না, আপনি যদি মেইন ইম্পর্টেন্ট যেগুলো, এগুলো বাদ দিয়ে লেস ইম্পর্টেন্ট গুলো নেন তাহলে তো হবে না, তাই না? এটা 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 এখানে তো আপনি যখন এখানে সার্চ করে করে নিবেন, আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। ধরেন আপনি আগে খাতায় নোট নিলেন। কেমন? এই রুগীর এখানে এই সিস্টেম যেটা দেখালাম, যে একটা গাইডলাইন একটু দেখাই, তাহলে একসাথে দুটা কাজ হয়ে যাবে। আহ, আচ্ছা, এখন এই যে গাইডলাইনটা না, এই গাইডলাইনটা হলো যে যাতে কোনো মিস না হয়, এই পয়েন্টগুলো যেহেতু ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো আমরা একটা খাতায় লিখবো, মানে রুগীর তথ্যগুলো নিব, নেওয়ার পরে সব লক্ষণ তো আমরা ওষুধ নির্বাচনের জন্য নিব না। এটা একটু আগে বলেছি, আবারও বলছি, যে এখান থেকে অনেক কথাই আসবে। তার মধ্যে রুগী যে জিনিসটার প্রতি গুরুত্ব দিবে বেশি, মানে জোর দিবে, সেইগুলোই আমরা এখানে লিখবো, আন্ডারলাইন করবো আর কি। মানে লাল কালি দিয়ে লিখবো অথবা একটা মার্কিং করব। ধরেন আপনি 25টা লক্ষণ নিলেন এই বেজ অন দিস গাইডলাইন, 25টার মধ্যে এখন দেখা গেল 25টার মধ্যে রুগী জোর দিয়ে বলছে 5টা, এই 5টা আপনি আন্ডারলাইন করলেন। আন্ডারলাইন করার পর এইখানে ওই আন্ডারলাইনকৃত বা রেড মার্ককৃত লক্ষণগুলো শুধু সার্চ করে করে এই এখানে রাখবেন, এই যে বাস্কেটে।
দেন যখন এখানে নেওয়া হয়ে যাবে, তখন এখানে ক্লিক করলে আমরা একটা এই যে রেপার্টুরেশন পাবো, এইটা সেভ হয়ে থাকবে। মানে যে যে লক্ষণগুলোর উপর ভিত্তি করে ওষুধ নির্বাচন করলাম, এটা আপনার কম্পিউটারে বা ল্যাপটপে বা সফটওয়্যারে এটা সেভ হয়ে থাকবে। কিন্তু রোগীলিপি করার সময় যতগুলো লক্ষণ আসবে, সবগুলো কিন্তু আমরা এখানে ওষুধ নির্বাচনের জন্য নিব না। শুধুমাত্র ইভালুয়েটেড, এখানে দেখেন ইভালুয়েশনের একটা কথা আছে। এই যে মূল্যায়নকৃত লক্ষণগুলোই সার্চ করে করে বাস্কেটে রেখে আমরা ওষুধ নির্বাচন করব। যদি মূল্যায়নগুলো না নিয়ে সবগুলোই নিই, তাহলে কিন্তু ওষুধ আসবে, সেটা কিন্তু সেই ওষুধটা কিন্তু সিমিলিমাম হবে না, বা এটা কাজ করবে না ঠিকভাবে, হয়তো বা সাম এক্সটেন্ট কাজ করতে পারে। কিন্তু আমাদেরকে মূল্যায়নটা অবশ্যই করতে হবে। এইটাই হলো আসল ডাক্তারি। আর এটা যদি না করা হয় তাহলে তো কার ডাক্তারি পড়ার দরকারই হতো না, সফটওয়্যার দিয়ে যে কেউ এটা রুগী চিকিৎসা দিতে পারতো। কিন্তু সফটওয়্যারটা কিন্তু হেল্পিং টুলস, এটা কিন্তু ডক্টর না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এক্ষেত্রে টেস্টিং এর বিষয়টা আমি আবার একটু সংক্ষেপে বলি, যে এখানে কিছু তথ্য নিতে হবে। এটা এখানে দেওয়া আছে, প্রাথমিক তথ্য নিব প্রথমে, তারপরে রুগীর যে চিপ কমপ্লেইন, এটা রুগীকে বলতে হবে। আমরা বলবো যে আপনি বলুন কি কি সমস্যা নিয়ে এসেছেন। এক্ষেত্রে রুগী তার মতো করে বলবে, আমরা কোনো ডিস্টার্ব করব না। তার মতো করে বলা যখন শেষ হবে, তখন আমরা এই বিষয়গুলো চেক করবো যে এগুলো এসছে কিনা। যদি না আসে, রুগী যখন বলবে তার কথার মধ্যে যদি এই পয়েন্টগুলো না থাকে, তাহলে আমরা জিজ্ঞেস করে নেব। এবং এখানে একটা কথা মাথায় রাখতে হবে, জিজ্ঞেস করার সময় যেন রুগী এটা হ্যাঁ বা না উত্তর হয় এরকম ধরনের প্রশ্ন করব না, যেন একটু ব্যাখ্যামূলক উত্তর হয় সেই ধরনের প্রশ্ন করব আর কি। এটা তার মানে এখানে আগে রুগীর কথা শোনার পর যে এগুলো যদি মিসিং থাকে, তাহলে আমরা জিজ্ঞেস করে করে খাতায় নোট নিব। এভাবে লেখার পরে সব তথ্যগুলো যখন নেওয়া হয়ে যাবে, এর মধ্যে রুগী যেই লক্ষণগুলোর উপর বেশি জোর দিবে, কিংবা আমি অবজার্ভ করে যেটা পাবো ইম্পর্টেন্ট, সেটার পরে আমরা মার্কিং করব। দেন মার্কিং করার পরে এখানে আমরা এটা মার্কিং করবো, মানে এটা মূল্যায়ন করা হবে আর কি। মূল্যায়ন করার পর ম্যাথমেটিক বিশ্লেষণের পরে আমরা একটা একটা করে লক্ষণ এখানে সার্চ করে সফটওয়্যারের মাধ্যমে ওষুধ নির্বাচনের একটা হেল্প পাবো। সফটওয়্যারটা কিন্তু হেল্প করবে, এটা কিন্তু ডক্টর না, এটা আমি প্রায় বলছি। কেননা অনেকেই সফটওয়্যারের উপর পুরো ডিপেন্ডেন্ট হয়ে যান। কারণ ক্রনিক কেসগুলোর ক্ষেত্রে আপনাকে দারুণভাবে সফটওয়্যারটা হেল্প করবে। যদি আপনি মূল্যায়নটা সঠিকভাবে করতে পারেন, তাহলে একেবারে সিমিলিমাম ওষুধ আমরা পাবো হোপফুলি। আমার মনে হয় যে আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারলাম কিনা, না পারলে আবারও বলেন প্লিজ, যেহেতু কয়েক মিনিট সময় আছে এখনো। যে উত্তর পেয়েছেন। তো আচ্ছা, এখন এখন হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে যদি আপনি মনে করেন যে আপনি লিখবেন না খাতায়, ওকে, তাহলে কিন্তু ওই আপনি তো বুঝবেন এখানে অবজারভেশন পাওয়ারটা থাকতে হবে খুব ভালো। যে যে লক্ষণটা, যেমন ধরেন আপনি এখানে রুগীকে জিজ্ঞেস করলেন আপনার শীত গরম কেমন লাগে। ধরে নিলাম যে সে বললো, আরে বাবা আমি শীত একদম সহ্য করতে পারি না, কথার কথা বলছি। যদি জোর দিয়ে বলে, তাহলে এখানে আপনি শীত কাতর কথাটা লিখলেন, সাথে সাথে লিখে এখানে সার্চ দিলেন, দিয়ে এখানে চলে এসছে, এটা আপনি নিয়ে নিলেন, তাহলে কিন্তু এখানে জমা হয়ে গেল। আপনি যেটা বলছেন এটা এভাবেও হতে পারে। আপনাকে কনফার্ম হতে হবে যে লক্ষণটা নিবেন সেটা যেন অবশ্যই গুরুত্বপূর্ণ হয়। গুরুত্বপূর্ণ মিন্স এই যে এখানে যেগুলো নিতে হবে থেরাপিউটিক্সে, যে এই যে কেস টেকিং এর যেগুলো গাইডলাইনে যেটা বলা আছে আর কি, এর মধ্যে যদি পড়ে এক, আরেকটা হচ্ছে যে রুগী যদি জোর দিয়ে বলে, তবেই শুধু আমরা এখানে আমরা একটা একটা করে সার্চ করে ইয়াতে নেব, এই সফটওয়্যারে আমরা রাখবো, এই যে এখানে বাস্কেটে রাখবো। তাহলে যখন এখানে নেওয়া হয়ে যাবে, তখন এখানে ক্লিক করলে আমরা কিন্তু একটা সুন্দর করে মেডিসিনের একটা সাজেশন পাবো। তারপর এখান থেকে আমরা আবার মেট্রিয়ামেডিকা চেক করে যেটা বেশি মিলবে মেট্রিয়ামেডিকের সাথে, সেই ওষুধটা আমরা প্রেসক্রাইব করব। এখান থেকে আবার মেট্রিয়ামেডিকা দেখা যায় আর কি, কেমন। যেমন এখান থেকে আমি বেলেডোলা দেখলাম, এবার ইপিক্যাক দেখলাম, দেখবো ইপিক্যাক দেখলাম, মিলিয়ে নিব যে রোগীর সাথে কোনটা বেশি ম্যাচ করে। এখানে প্রথমে, জি প্লিজ।
এইটা আছে আছে ভাই, প্রেসক্রিপশনটা, এটা আমরা প্রেসক্রিপশনটা অলরেডি চালু করেছি। এখানে একটু একটু ইরর পাওয়া গেছে, আমাদের ইঞ্জিনিয়ার একটু ব্যস্ত আছে বিধায় এটার ফাইন টিউনিং এর কাজটা আরো একটু সময় লাগবে। তো এগুলো আগে করেন, তারপরে প্রেসক্রিপশনে যান। প্রেসক্রিপশন তো ওটা তো সেটার কথাই তো বলছি ভাই, এই যে কেস টেকিং, এখানে এখানে গেলে এখানে আপনি সব তথ্য এখানে সেভ হয়ে থাকবে, যে এখানে এই সেভ অ্যান্ড প্রিন্ট দিলে আপনি শুধু সেভ না, আপনি এখান থেকে প্রিন্টও নিতে পারবেন। হ্যাঁ, এখান থেকে সবকিছু করার অপশন আছে এখানে। এই কাজটা আমাদের একটু ফাইন টিউনিং এর কাজ চলছে, এটা হোপফুলি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, মেবি 8 দিন 10 লাগতে পারে। এখান থেকে আপনি চমৎকার একটা প্রেসক্রিপশন, যেমন আমি এখানে দেখাচ্ছি আপনাকে, এটা আমি লিখলাম, এখানে কিছু একটা লিখলাম, লিখে সেভ দিলাম। দিয়ে এখানে দেখেন এটা, এই সেভের কাজটা একটু ডিস্টার্ব করছিল, এই জন্য এটা ইঞ্জিনিয়ার কাজ করছে। হোপফুলি এখানে দিলেই এটা সেভ হয়ে যাবে, সেভ হবে, এবং প্রিন্ট প্রেসক্রিপশন প্যাডে প্রিন্ট নিতে পারবেন। আপনি চাইলে এটা শেয়ারও করতে পারবেন আপনার রুগীকে, হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো মাধ্যমে। তো এটা আহ, আগে রুগীর ওষুধগুলো নেওয়ার, সিমটমগুলো নিয়ে ওষুধ নির্বাচনের সিস্টেমটা আমরা জেনে নিই ভালো করে, তারপরে এখানে এই সিস্টেমটা কেস টেকিংয়ে আছে, এই যে এই পার্টে, এখান থেকে গেলে আমরা খুব সহজে এটা সেভ করে রাখতে পারবো। তারপর যখন খুশি তখন এটা আমরা ব্যবহার করতে পারবো আর কি, খুঁজে পাবো। তো জি প্লিজ। জি জি। কেস টেকিং এ, হ্যাঁ হ্যাঁ, কেস টেকিং এ, কেস টেকিং গাইডলাইন এটা অ্যাকচুয়ালি, হ্যাঁ ফরম্যাট। হ্যাঁ 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 হ্যাঁ, বেলিডোনা, বেলিডোনা, হ্যাঁ। এটা হিপারসাপ, হ্যাঁ হিপারসাপ। আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি এখন। আচ্ছা এখন হ্যাঁ বলা, আমি বুঝতে পেরেছি, আমি বলার চেষ্টা করছি। এখন হলো যে মূল কথা হচ্ছে কেস টেকিং সিট থেকে আমরা যে মূল্যায়নটা করব, কেমন মূল্যায়নটা কিন্তু সঠিকভাবে করতে হবে, তাই না? যদি সঠিকভাবে করি আমরা, এই যে এখানে যে লক্ষণগুলো নিলাম, ধরেন যে আমরা 3টা নিয়েছি বা এখানে 5টা বা 6টা নিয়েছি, আউট অফ 25 বা 30 সিমটম ছিল ইয়াতে কেস টেকিং এ, তার থেকে আমরা 5টা বা 6টা ইভালুয়েট করলাম। হ্যাঁ, তো এখানে রাখার পরে ইভালুয়েশন করার পরে প্রথমে যেটা আসবে এখানে কিন্তু, যে এটাকে, এটা তো বুঝতেছেন কিনা আমি জানি না, আমি বলি যে এই এটা হলো 3টা লক্ষণ নিয়েছি না, এর মধ্যে প্রথম লাইনটা দেখাচ্ছে যে 3টার মধ্যে কয়টা মিলেছে, যেমন বেলেডোনা 3টাই মিলেছে, ইপিকাক 3টা মিলেছে, এই যে এই 3টা লক্ষণ। আর ন্যাট্রামসা এটা 3টা মিলেছে, স্পাইজেলিয়া 3টা, এইভাবে দেখাচ্ছে। আর পরের যে লাইনটা, এগুলো হচ্ছে যে যে গ্রেডিং যেগুলো, যেমন 4 হচ্ছে সুপার গ্রেড, যেমন হিপারসাল শীত কাতরে সুপার গ্রেড আছে, হ্যাঁ এটা মানে সবচেয়ে দাম বেশি। তারপর হলো যে 3 ফার্স্ট গ্রেড, মানে সুপার গ্রেডের নিচে যে মানটা র্যাঙ্কিং, এটা হচ্ছে 3 ফার্স্ট গ্রেড। আর 2 হচ্ছে সেকেন্ড গ্রেড, আর 1 হচ্ছে থার্ড গ্রেড। তো এই যেমন বেলেডোনা 3টাই মিলেছে, তার মধ্যে একটা ফার্স্ট গ্রেড, তার মানে 0.3, আর 2টা সেকেন্ড গ্রেড আছে 4, তাহলে 4 আর 3 7 পেয়ে আগে আগে এসছে। হ্যাঁ, তো এখন হলো যে এখানে ধরে নিলাম যে 3টা ওষুধেই একই র্যাঙ্কিং পেয়েছে, এখানে একটাতে সুপার গ্রেড আছে, যেমন এটা সুপার গ্রেডটা, তখন কোনো এখানে বিবেচ্য বিষয় হবে না। এখানে বিবেচ্য বিষয় হবে যে যে ওষুধটা, যদি ইভালুয়েশনটা সঠিক হয় এবং সবচেয়ে বেশি নাম্বার পাবে এবং মিলবে বেশি সংখ্যক, সেটাই হবে এই রোগীর জন্য ওষুধ। তবে এখান থেকে আমরা আরো ব্যাট্রিয়া দেখে পরেরটাও কিন্তু হতে পারে। হ্যাঁ, যদি ব্যাট্রিয়া মেডিকের সাথে বেশি মিলে যায়, এখানে আমরা যখন, এটা তো একটা আপনাকে একটা রাফ একটা শর্ট লিস্ট করে দিল যে এই এই রোগীর জন্য এই ওষুধগুলো ইম্পর্টেন্ট, তখন এখান থেকে আপনি একটা একটা করে সুপারভাইজ কি বলে মেট্রিয়া দেখে একটা ডিসাইড করবেন যে কোনটা দিবেন, বেলেডোনা দিবেন না ইপিকাক দিবেন। এখানে যখন মেট্রিয়া দেখে নেবেন এক নজর, তখন আরো ক্লিয়ার হবেন যে ওই রোগীটা কোন ওষুধের সাথে বেশি ম্যাচ করে, তখন সেটা আপনি প্রেসক্রাইব করবেন। সেখানে যদি সুপার গেটটা এখানে নাও কাজে আসতে পারে, অন্যান্য, ক্লিয়ার।
পরিমাণ পরিমাণ মানে ওই যে ডোজ হ্যাঁ, ডোজের ব্যাপারটা হলো কি, এটা রুগীর উপর নির্ভর করবে। যদি একুইট একুইট কেস হয়, হ্যাঁ, যে তরুণ রোগ হয়, তাহলে সেক্ষেত্রে আপনার ডোজটা ঘন ঘন দিতে হবে। আর যদি ক্রনিক হয় তাহলে দিনে একবার। এটা হলো 246, 247, 248 নম্বর অনুচ্ছেদ অর্গাননের। এইটা একটু পড়বেন, হ্যাঁ, এখানে সুন্দর করে দেওয়া আছে। আমি তারপরে এক নজর বলে যাচ্ছি যে যদি অ্যাকুইট হয় তাহলে ঘন ঘন দেওয়া যাবে, 2 ঘন্টা থেকে 6 ঘন্টা পর পর। আর যদি ক্রনিক হয় তাহলে একদিন প্রতিদিনে দেওয়া যাবে, কিংবা একদিন পর পর দেওয়া যাবে। আর যদি বেশি ইমার্জেন্সি হয় তাহলে আরো ঘন ঘন 15 মিনিট পর পর, 10 মিনিট পর পরও দেওয়া যাবে। এটা ডিপেন্ডস। আর যদি রুগীর ভাইটাল ফোর্স খুবই উইক হয় তাহলে কিন্তু আবার এই বিষয়টা আবার চিন্তা করতে হবে, সেখানে হাই পটেন্সি দেওয়া যাবে না, লো পটেন্সি গুলো দিতে হবে। তো এগুলো পটেন্সি এবং ডোজ, এই দুটো আলাদা বিষয়, এটা আমাদেরকে একটু পড়তে হবে, পড়লে আমরা আরো ক্লিয়ার আইডিয়াটা পাবো। সফটওয়্যারের এটা পার্ট না, তারপর আমাদেরকে জানতে হবে একজন ডক্টর হিসাবে, এগুলো ভালো করে জানতে হবে আর কি। কেমন? তো প্রথম এই কাজ, সফটওয়্যারটার কাজ হচ্ছে আপনাকে কেস টেকিং থেকে রুব্রিক্সের উপর ভিত্তি করে একটা সঠিক ওষুধ নির্বাচনের জন্য হেল্প করবে। হেল্প করবে, কথা আমি আবার বলছি, হেল্প করবে শুধু। কিন্তু এখান থেকে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে এই দুইটা বা তিনটার মধ্যে কোনটা দিবেন। তবে সাধারণত ইভালুয়েশনটা যদি সঠিক হয় তাহলে প্রথমটা হওয়ার সম্ভাবনাই বেশি থাকে এই রোগীর জন্য। এই জন্য ইভালুয়েশনটা ভালো মতো করতে হবে, তাহলে কিন্তু আমরা প্রথমে যেটা আসবে, প্রথম ওষুধটাই এই রোগীর জন্য প্রযোজ্য হবে। ওয়েলকাম। জি প্লিজ। সিঙ্গেল সিঙ্গেল মেডিসিন আমরা, এটা আপনি যদি একটা ওষুধে কাজ করে রোগীর জন্য, এটা কিন্তু হ্যানিম্যানের হোমিওপ্যাথির যে মৌলিক নীতিগুলো তার মধ্যে একটা হচ্ছে সিঙ্গেল রেমেডি দিতে হবে। এখানে দুইটা মেডিসিন দেওয়ার কোনো দরকার নাই, একটা মেডিসিনেই তার যদি ওয়েল সিলেক্টেড হয় সেটা ভালোভাবে কাজ করবে। যদি আপনার ওষুধের কোয়ালিটি ভালো হয়, ডোজ এবং পটেন্সি যদি অ্যাডজাস্ট করতে পারেন, এবং এটা সিমিলিমাম যদি করতে পারেন, অর্থাৎ কেস টেকিংটা যদি সঠিকভাবে হয়, তাহলে একটা ওষুধেই মিরাকল রেজাল্ট হয়। আমরা সিঙ্গেল সিঙ্গেল ওষুধ হবে, তবে রুগীর সান্ত্বনার জন্য এটা হ্যানিম্যানে বলেছেন একটা ফাইটাম দিতে হয়। ফাইটাম তো জানেন মনে হয় আপনারা সবাই, যে মানে ফাইটামটা হচ্ছে কি, ওখানে কোনো ওষুধ থাকবে না, জাস্ট এমনি ডিস্টিল ওয়াটারে কিছু আরএস দিয়ে, জাস্ট পানির ইয়াটা কাটার জন্য একটা আরএস দিয়ে কয়েক ফোঁটা, এটা রুগীকে ওষুধের মতো করে খেতে দিতে হবে। তা না হলে রুগী মনে করবে যে আমি তো ওষুধে খেলাম না, ভালো হবে কি। এই জন্য এটাকে ফাইটাম বা প্লাসিবো বলে। তো এটা মূল ওষুধ একটা হবে, আর ফাইটাম একটার সাথে দেওয়া দিতে হয়, না হলে রুগী মনে করে যে এত কম ওষুধ খেয়ে ভালো হবো না। এটা আর কি। তাহলে মূল যদিও দুইটা বা তিনটা দেওয়া হয়, কিন্তু একটা মূল ওষুধ একটা, বাকিগুলো ফাইটাম বা প্লাসিবো বলা হয়। রুগী যেন মনে করে যে আমি ওষুধ খাচ্ছি। এটা মানসিক ব্যাপারটাও আছে আর কি, না হলে এটা কোনো 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 হোমিওপ্যাথি সিস্টেম না এটা। জিহ্বার মধ্যে ওষুধ দেওয়া হয়, এটা হোমিওপ্যাথি না। এটা হলো অ্যাবসলিউটলি একটা একটা ফলস আইডিয়া। জিহ্বার পর কোনো ওষুধ দেওয়ার নাই, নিয়ম নাই। আপনার ওষুধ, হ্যাঁ, যাই হোক, এটা এটা আমি হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথির কথা বলছি। তবে আগে ক্যান যেটা করতেন, একটা বড়ি একটা ডোজ আর কি, এই যে শুকনা, মানে মানে একটা ডোজ একটা বড়ি, হ্যাঁ, বা গ্লোবিউলস জিওবাই দিতেন, এটা হলো একটা ডোজ। এটা কোনো ফোঁটা না, ওই একটা জাস্ট গ্লোবিউলস আর কি, বড়ি আর কি, ছোট বড়ি যেগুলা, এইটা দিতে হবে, এটা এক ডোজ হিসাবে দিচ্ছে। কিন্তু হ্যানিম্যান পরবর্তী যে সংস্করণ, অর্গাননের 6th এডিশন যেটা, এখানে কিন্তু মানে পানিতে ঝাঁকি দিয়ে এটা খাওয়ানোর নিয়ম বলেছেন, যাতে করে বেশিরভাগ নার্ভ এটা টাচ করতে পারে। ড্রাই একটা পিল না দিয়ে এই পানিতে খাওয়ার নিয়ম, এটা নিয়ম আর কি। আর যেটা জিহ্বায় দেয় এটা কিন্তু ফোঁটায় ফোঁটায় দেওয়া তো প্রশ্নই ওঠে না, কেননা এটা সূক্ষ্ম মাত্রা। হোমিওপ্যাথি হলো সূক্ষ্ম মাত্রা। এক ফোঁটা ওষুধ দিয়ে 300 বড়ি ভিজানো যায়, 310 নম্বর গ্লোবিউলস এক ফোঁটা ওষুধ দিয়ে ভিজানো যায়। তাহলে সেক্ষেত্রে যদি আপনি 2 ফোঁটা জিহ্বায় দেন, তার মানে 600 জন রোগীর ওষুধ একাই সে খাইলো 2 ফোঁটা খাওয়াতে, 600 ডোজ। হ্যাঁ, এটা হলো বাস্তবতা। একদম। জি প্লিজ বলেন।
ও ওয়ালাইকুম সালাম ভাই। ওনার জবাবটা দিয়ে দিই। দেশীয় ওষুধের কি বলেন ভাইজান? ওনার ওনার জবাবটা দিয়ে দিই ভাই। হ্যাঁ, তারপরে বলছি। জি বলেন। কোনো ফোঁটা নাই। শুনেন, এটা হলো কি যে নিয়ম হলো সরাসরি ১ ফোঁটা মানে এটা স্থূল মাত্রা। আপনাকে ওই বড়িগুলো ১০ নম্বর বা ২০ নম্বর বড়ি ওই ওষুধ দিয়ে ভিজায় নিবেন। ভিজায় নিয়ে এখানে ১ টা বা ২ টা বা ৩ টা বড়ি ১০০ এমএল ডিস্টিল ওয়াটারে দিয়ে ওইটা ঝাঁকি দিয়ে খাওয়াতে হবে ৭ বারে বা ১৫ বারে। ৭, ১০, ১২, ১৫ বারে এটা শেষ করবে ১০০ এমএল ওষুধ। এইটা হলো সিস্টেম। জি ভাই, আরেকজন ভাই কি জানি বলতে চেয়েছিলেন, বলেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, বলেন, বলেন। 6 এডিশনেরটার কথাই বলা আছে অর্গাননে, আর 50 যেটা শততমিক সেন্টিসিমেল, এক্ষেত্রেও কিন্তু আমরা সেভাবে দিয়েও ভালো রেজাল্ট পাচ্ছি। ওই একই রকম ফোটায় ফোটায় দেওয়া যাবে না, এটাও বড়িতে ভিজিয়ে দিতে হবে। কেননা আপনি ক্যান্ট তো ওইভাবে দিত জানেন মনে হয়, ক্যান্ট তো একটা বড়ি একটা গ্লোবিউলস একটা ডোজ হিসেবে ব্যবহার করতেন। হ্যাঁ, ক্যান্টের বইগুলো পড়বেন, দেখবেন যে ওখানে বলা আছে আর কি। তো ওই ডাইরেক্ট ফোঁটা ১ ফোঁটা দেওয়া যাবে না। সেটা দেশি হোক, বিদেশি হোক, এটা কিন্তু ওইভাবে দিলেও স্থূল মাত্রা হয়ে যায়। স্থূল মাত্রা হলে যেটা হয় যে এটাকে সাপ্রেস করে রোগটাকে। অর্গাননের তো বললাম ২৪৬, ৪৭, ৪৮ অনুচ্ছেদ পড়ে দেখেন। এখানে এইভাবে ঝাঁকি দিয়ে যেভাবে বললাম না, এটাই বলা আছে ওখানে। হ্যাঁ, অর্গাননেই বলা, এই অর্গাননটাই হলো, সিক্সথ এডিশনটাই হলো এই সূক্ষ্ম মাত্রার উপরে করা। জি, আরেক ভাই কি জানি বলতে চেয়েছিলেন ভাইজান, সরি আপনাকে বলছিলাম পরে। পরে জি বলেন, জি জি বলেন প্লিজ। জি শুনতে পাচ্ছি, বলেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বায়োকেমিকের এই যে দেখেন আমি দেখাচ্ছি যে বায়োকেমিকের একটা এখানে এই যে থেরাপিউটিক পার্টটা আছে না, এখানে আমরা বায়োকেমিক নামে একটা বাটন যোগ করব। হ্যাঁ, এটা আমি একটা ইয়া চেয়েছিলাম, যে মতামত চেয়েছিলাম। তো বেশিরভাগ জনেই বলেছেন যে বায়োকেমিকটা দেওয়ার জন্য বলেছেন। হ্যাঁ, কিছু কিছু সংখ্যক বলেছেন যে এটা দরকার নাই। তো আমরা যেহেতু বেশিরভাগ বলেছেন, সেই জন্য আমরা এটা যোগ করব। আশা করছি ১৫ দিনের মধ্যে বায়োকেমিক পার্টটা আমরা এখানে যোগ করে দেবো ইনশাল্লাহ। যোগ করার পর এই রিলেটেড একটা ভিডিও করে, টিউটোরিয়াল করে আমরা গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, আমার ফেসবুকেও থাকবে, ইউটিউবেও থাকবে, ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। ১৫ দিনের মধ্যে ইনশাল্লাহ এই বায়োকেমিক পার্টটা আমরা যোগ করে দেবো। এটা যার লাগবে উনি ব্যবহার করবেন, যার লাগবে না উনি ব্যবহার করবেন না। যদিও এটা উনি হ্যানিমিনিয়ান হোমিওপ্যাথিতে কিন্তু বায়োকেমিকটা অ্যালাউ না। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এটা অনেকেই সাপোর্টিং হিসাবে ব্যবহার করেন। যেহেতু সফটওয়্যারটা বিভিন্ন জন ব্যবহার করবেন, সেজন্য এটা আমরা এখানে যোগ করবো আর কি। জি প্লিজ। ৪ মিনিট সময় আছে, জি ভাই বলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম রুব্রিক্স আছে কিনা আমার জানা নাই। তারপরে আমি এখানে দেখি, সার্চ করে দেখি। এখানে একটা হচ্ছে যে রাইস, একটা হচ্ছে ভমিট, এই মূল কথা দুটো লিখছি। মানে মানে দেখি যদি থাকে তাহলে পাওয়া যাবে, নাহলে ল্যাবরেটরিতে না থাকলে পাওয়া যাবে না। এখানে এখানে একটা আছে দেখেন, স্টোমাক চ্যাপ্টার আছে। স্টোমাক চ্যাপ্টারে ভমিটিং রাইস আফটার, মানে ভাত খাওয়ার পরে তার বমি। হ্যাঁ, আপনি তো বলছেন দেখলেই বমি করে, তাই না? এটা এখানে এটা নাই। আরেকটা হচ্ছে রাইস আফটার, এটা এটা বমি। এখানে হচ্ছে যে কয়টা ওষুধ আছে, এটা কাছাকাছি হতে পারে এই রুপিসটা। এটা হচ্ছে টেলিরিয়াম একটাই ওষুধ আছে আর কি।
যে ভাত খাওয়ার পরেই বমি করে। হ্যাঁ, এটা একটা ওষুধ আছে টেলেরিয়াম। আর এটা হচ্ছে পানির মতো বমি করে। হ্যাঁ, এটা এখানে তিনটা ওষুধ আছে, কুপ্রামেট, ক্যালিবা এবং ভেরেট্রাম। এটা হচ্ছে রাইস আফটার ওয়াটার। হ্যাঁ, না না, ওইটা ওইটা এখানে ওইটা নাই, এটা থাকলে এখানে আসতো আর কি রেপার্টরিতে। যদি থাকতো তাহলে এখানে চলে আসতো। কেমন? আরেকটা আছে হলো চাল ধোয়া পানির মতো বমি, এটা তো না, এটা তো এটাতে কয়টা ওষুধ আছে? এটাতে আসছে, এটাতে চারটা ওষুধ আছে, চাল ধোয়া পানির মতো বমি। যাই হোক, ওইটা ভাইজান এই রেপার্টরিতে নাই, রেপার্টরিতে না থাকলে তো আমরা এখানে আনতে পারবো না। তবে আপনার এটা আমি নোট নিলাম, যদি কোনো ম্যাথমেটিকায় পাই তাহলে যোগ করে দিব। এবং এরকম আপনারা যারা আজকে শুনছেন, যদি এরকম কোনো পিকুলিয়ার লক্ষণ থাকে আমার হোয়াটসঅ্যাপে দিবেন, আমি এই রেপার্টরিতে না থাকলেও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাই, শেষ হয়ে যাবে মনে হয়, 1 মিনিট সময় আছে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালাম।